প্রিয় সচেতন ভোক্তা সমাজ, আমাদের দেশে আমরা অপরিহার্য এবং প্রয়োজনীয় যে দ্রব্যাদি আমদানি করে নিয়ে আসি, যেমন ধরুন জ্বালানি বাবদ আমরা অপরিশোধিত জ্বালানি তেল, জেট ফুয়েল কিংবা এলএনজি, অথবা খাদ্যদ্রব্য হিসাবে আমরা চিনি, সয়াবিন তেল, এবং রাসায়নিক দ্রব্য হিসাবে ধরেন তুলা, সার, এই যেগুলো আমদানি করে আমরা নিয়ে আসি, এগুলোর দাম যে ওয়ার্ল্ড ওয়াইড অনেক কমে গেছে, তার খবর কি আমরা আসলে কতজনে রাখি? খেয়াল করলে দেখা যাবে যে ঠিক গত মাসেও প্রোডাক্টের যে দামগুলো ছিল, এই মাসে ওই প্রোডাক্টের দাম অনেক কমে গেছে। উদাহরণস্বরূপ বলা যায় যে অপরিশোধিত যে জ্বালানি তেল আছে, সেটার দাম বর্তমানে নাকি ব্যারেল প্রতি $66 করে চলছে, এবং বিশ্বব্যাংক একটা প্রক্ষেপণ করেছে যে আগামী 2 বছরে এই দামটা নাকি পড়তির দিকেই থাকবে। আমাদের দেশে যে জেট ফুয়েল, অর্থাৎ আমরা যে প্লেন ডোমেস্টিক্যালি যে প্লেনগুলি আমরা ইউজ করি, কিংবা ইন্টারন্যাশনালি যে জ্বালানি জেট ফুয়েল যেটা ইউজ হয়, সেই জেট ফুয়েলের দামও কিন্তু এই কিছুদিন আগে আমাদের যে বিইআরসি আছে, এনার্জি রেগুলেটরি কমিশন, তারাও কিন্তু এই জেট ফুয়েলের দামও অনেক কমিয়ে দিয়েছে। আগে যেখানে জেট ফুয়েলের দাম লিটার প্রতি ছিল 111 টাকা, এখন সেটি প্রায় 17 টাকা কমে 93 টাকার মতন হয়েছে। তো এই যে জ্বালানির দামটা এতটা কমে গেল, আমরা কি প্লেন ভাড়ায় এর কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি? আমদানিকৃত এই যে দ্রব্যাদি, এগুলোর দামটা আসলে কে ফিক্স করে? আপনাদের কি মনে হচ্ছে যে এর দামটা ফিক্স করে আমাদের সরকার? হ্যাঁ, সরকারের কিছুটা রোল তো অবশ্যই আছে, কিন্তু প্রাইমারিলি এগুলোর দামটা ফিক্স হয় কিভাবে? সেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড একটা বেস প্রাইস থাকে। ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কমোডিটি মার্কেট আছে, তারা একটা বেস প্রাইস নির্ধারণ করে রাখে। সেই প্রাইস থেকে যারা ইম্পোর্টার আছেন, তারা একটা প্রাইস ধরে এটাকে আমদানি করেন। সেখানে এই যে ফরেন এক্সচেঞ্জের যে এক্সচেঞ্জ রেট, সেটা কনসিডারেশনে রাখতে হয়। এর পাশাপাশি বিভিন্ন ট্যারিফ, ভ্যাট, ট্যাক্স, সেগুলো কনসিডারেশন করে, তারপরে ওয়্যার হাউসের যে খরচ আছে, জ্বালানি ট্রান্সপোর্টেশনের যে খরচ আছে, এগুলো মার্ক আপ করে এর পরবর্তীতে যারা এগুলোকে প্রসেস করে, যারা পরবর্তীতে এগুলোকে ডিস্ট্রিবিউট করে, এবং যারা রিটেল লেভেলে এগুলোকে বিক্রি করে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়, প্রত্যেকেরই যার যার মার্জিন, যার যার মার্ক আপ যুক্ত হয়েই কিন্তু এগুলোর দাম নির্ধারিত হয়। তো উন্নত দেশে এই যে প্রাইস ডিটারমিনেশন, এটা কিন্তু অনেক স্বচ্ছ। আর আমাদের মতো দেশে এই প্রাইস যেটা নির্ধারিত হয়, এটার মধ্যে প্রচুর অস্বচ্ছতা বিরাজমান। আমাদের দেশের যে আমদানি দ্রব্য আছে, এগুলোর দামটা কিন্তু সেই আমদানিকারকরাই বেসিক্যালি নির্ধারণ করে। এখন তাদেরকে যদি আপনারা বলেন যে আপনারা সবসময় বেশি বেশি দাম কেন রাখেন, তো তারা তখন আপনাকে কিন্তু অনেক লজিক দেখাবে। প্রথম লজিকটা দেখাবে যে তারা ইন্টারন্যাশনালি কিন্তু দাম যদি কমেও যায়, তারা কমাতে পারছে না। কেন? কারণ হচ্ছে যে আমাদের যে বাংলাদেশি টাকা, সেটার দাম নাকি ডলারের বিপরীতে অনেক নেমে গেছে। দ্বিতীয়ত হচ্ছে এরা মনোপলি করে। তারা যারা ইম্পোর্ট করে, তারা দেখবেন যে ম্যাক্সিমাম বড় বড় কর্পোরেশন, তারা এগুলোকে কিন্তু কন্ট্রোল করে। অর্থাৎ অনেক ছোট ছোট একসাথে অনেক অনেক ইম্পোর্টার যদি থাকতো, তাহলে কিন্তু এই মনোপলি যে বিষয়টা, এটা ঘটতো না। তৃতীয়ত হলো যে এগুলো দেখার যে দায়িত্ব বাংলাদেশ সরকারের, ধরেন ট্যারিফ কমিশন আছে, মিনিস্ট্রি অফ কমার্স আছে, এছাড়া আছে ধরেন যে ভোক্তা অধিকার যে অধিদপ্তর আছে, তারা কিন্তু এগুলো দেখার কথা। কিন্তু আমাদের দেশে হয় কি, আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে এগুলোকে দেখা যায় রিঅ্যাক্টিভ হিসাবে তারা কাজ করছে। অর্থাৎ যখন দেখবেন যে এই জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে বাজারে, টেলিভিশনে, পত্রিকাতে হাহাকার দেখাচ্ছে, তখন গিয়ে দেখবেন যে এরা কিন্তু মাঠে নেমে গেল। কিন্তু প্রোঅ্যাক্টিভ হয়ে যে এই প্রাইসগুলোকে তারা ডিটারমাইন করবে বা দেখভাল করবে, এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে দেখা যায় না। তো তাহলে এই যে আমদানি করা যে দ্রব্যগুলা, এই যে জ্বালানি বলেন বা বেসিক খাদ্যদ্রব্যগুলো বলেন, এগুলোর প্রাইস যদি আমরা শুরুতেই স্বচ্ছতার সাথে নির্ধারণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দেশে আন্তর্জাতিক বাজারে দাম কমুক কিংবা বাড়ুক, যাই হোক না কেন, আমাদের এখানে কিন্তু এটার কোনো এফেক্ট হবে। তো তাহলে এটার সমাধান কি? এটার সমাধান হলো এভাবে। প্রথমত, যারা ইম্পোর্টার আছে তারা কি দামে ইম্পোর্ট করছে, সেটা অবশ্যই স্বচ্ছতার সাথে প্রকাশ করতে হবে। যেমন ধরেন যে এগুলোকে কোনো একটা ওয়েবসাইট কিংবা কোনো একটা অ্যাপসের মাধ্যমে এগুলোকে কিন্তু প্রত্যেকটি মুহূর্তে, প্রতিদিন এগুলো কিন্তু ডাটা প্রকাশ করতে হবে।
দ্বিতীয়ত হলো আমাদের যারা রেগুলেটরি অথরিটি আছে তাদেরকে আরও প্রোঅ্যাক্টিভ ওয়েতে কাজ করতে হবে। তৃতীয়ত হলো মনোপলি ভেঙে দিতে হবে, সিন্ডিকেশন ভেঙে দিতে হবে, সিন্ডিকেটদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এরপরে চতুর্থত হলো যে আমরা যারা কনজিউমার আছি তারা কিন্তু এগুলোকে রিপোর্ট করতে হবে। যখনই আমরা কোথাও একটু অসামঞ্জস্যতা আমাদের পরিলক্ষিত হবে আমরা সাথে সাথেই কিন্তু এগুলো রিপোর্ট করতে হবে। তো আসলে এভাবে যদি স্বচ্ছতার সাথে প্রাইসগুলোকে ডিটারমাইন করা যায়। হ্যাঁ, আমি যেটা বললাম যে ওই যে আমাদের এখানে কিন্তু অনেক মিডলম্যান আছে, অনেক বাস্তবিক মিডলম্যান আছে যাদের প্রয়োজন আছে, এর বাইরেও কিন্তু অনেক রেন্ট সিকার আছে। তো এদের এই পুরোপুরির এদের যেই অংশটা এটাও কিন্তু এই এন্ড ইউজার যারা ভোক্তা আছে তারাও কিন্তু এদের অংশটা পে করে। তো কাজেই এই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে কঠিনভাবে স্বচ্ছ হতে হবে এবং প্রতিটা স্টেজে কে কত মার্কআপ নির্ধারণ করছে এবং সেটা যৌক্তিক কিনা এগুলো কিন্তু আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমি মনে করি যে স্বচ্ছতা মানে যে কোনো ব্যাপারে স্বচ্ছতাই হলো গিয়ে সবচেয়ে বড় ডিটারমিনেন্ট। এই মার্কেটের যে মূল্য প্রাইস এটা ডিটারমাইন করার জন্য স্বচ্ছতা হচ্ছে সবার সর্বাগ্যে প্রয়োজন। আর আমরা যারা কনজিউমার আছি আমরাও ডেফিনেটলি রিপোর্ট করতে হবে। তো এখন বলুন যে এই যে জেট ফুয়েলের দাম কমে গেছে, তো আমাদের কতজন কনজিউমার আছি যারা রেগুলার প্লেনে যাতায়াত করেন, তারা কতজন ভয়েস রেইজ করেছেন এই বিষয়টা দাম কমানোর জন্য বিভিন্ন জায়গায় বা এয়ারলাইন কোম্পানি বা এদেরকে একটু প্রেশারাইজ করেছেন। জানা গেছে যে এই যে বিমানের যে টিকিটের মূল্য এর 40% দাম নাকি হচ্ছে ওই ফুয়েল কস্ট। তো এখানে ফুয়েল কস্ট যেটা দেখলাম আমরা 111 থেকে 93 টাকায় নেমেছে, প্রায় কত পার্সেন্ট হিসাব করলে দেখা যাবে যে প্রায় অলমোস্ট 20% নিচে আছে। তো এই তাহলে সেই অনুযায়ী টিকিটের দামটা কি এই পরিমাণ কমাটা উচিত ছিল না? অবশ্যই ছিল। তো কাজে আমি আপনাদেরকে আহ্বান করব যে এই যে প্রাইসের যে বিষয়গুলো এগুলোর ব্যাপারে আপনারা সচেতন হন এবং এগুলোকে বিভিন্ন জায়গায় তুলে ধরেন যাতে করে মানুষ এগুলো নিয়ে কথা বলা শুরু করে।